দিদি, জামাইবাবু আমারে খুব বাজেভাবে শুইয়াছেন, খুব ব্যথা পাইয়াছি আমি। কথাগুলো চাপা স্বরে বলে ফুঁপিয়ে উঠল 10 বছরের ছোট্ট নন্দিতা। থরথর করে কাঁপছে সে, বড় বড় শ্বাস ফেলছে। সম্মুখে থমকে দাঁড়িয়ে আছে মৃণালিনী। নিজ কক্ষে অবস্থান করছে সে, হাতের টুকটাক কাজ করছিল। সেই সময়ে হঠাৎ কোথায় থেকে ছুটে এসে কম্পিত গলায় বাক্যটা উচ্চারণ করলো তার ছোট বোনটা। মৃণালিনীর তীক্ষ্ণ দৃষ্টি নিবিষ্ট নন্দিতার শরীরে, তার গায়ে জড়ানো সদেব রঙা তাঁতের শাড়ি এবং ব্লাউজটা জড়সড় হয়ে জায়গায় জায়গায় কুঁচকে গেছে। তবে কি সবটা সত্য? মৃণালিনীর পায়ের নিচ থেকে মাটি থেকে সরে গেল। মাথাটা বন বন করে উঠল, ভীষণ অস্থিরতা অনুভব করলো। তক্ষুনি খিড়কি গলিয়ে প্রবেশ করা এক দমকা শীতল হাওয়া তাকে ছুঁয়ে গেল। শিরশির করে উঠল সম্পূর্ণ কায়া। আগামীকাল তার বিয়ে, আজ তার আইবুড়ো ভাত খাওয়া সহ গায়ে হলুদ সম্পূর্ণ হয়ে গেছে, অথচ এই মুহূর্তে সব কিছু এলোমেলো লাগছে। নিজেকে একটু ধাতস্থ করে 2 কদম সামনে এগিয়ে এলো মৃণালিনী। 2 হাতে বুকের মাঝে আঁকড়ে ধরল নন্দিতার মাথাটা। চুলের বাজে ঠোঁট ছুঁইয়ে দিল এক পলক, জানালার দিকে তাকালো। সাজ নেমেছে ধরণীর বুকে, অন্ধকারের অস্তিত্ব গাঢ় চাদর বিছিয়ে রেখেছে প্রকৃতির বুকে। মৃণালিনী দৃষ্টি ফিরিয়ে শুধালো, ওনাকে তুই এই অসময়ে কোথায় পেলি? এখানেই বা কিভাবে আসবে? নিয়ম বহির্ভূত সবটা। আজ সাক্ষাৎ করার কোনো নিয়ম নেই। দিদির করা প্রশ্নে তৎক্ষণাৎ কিছুই বলতে পারল না নন্দিতা। মেয়েটা তখনও এক মনে কেঁদে চলেছে। মৃণালিনী ফের বলল, ভয় নেই বোন, বল আমায় সবটা। নন্দিতা দিদিকে শক্ত করে জড়িয়ে ধরল। কান্নার দরুন তার হিঁচকি উঠে গেছে। মেয়েটা যে মাত্রাতিরিক্ত ভয় পেয়েছে সেটা চোখে মুখে চাহনিতে স্পষ্ট। থেমে থেমে কোনো রকমে জবাব দিল, আমি সন্ধ্যায় মন্দিরে গিয়েছিলাম পূজা দিতে। ফেরার পথে জামাইবাবুর সাথে দেখা, তোমার সাথে একটাবার সাক্ষাৎ করিয়ে দেওয়ার জন্য খুব করে অনুরোধ করলো। আমি না করতে পারিনি। উনি আমার সাথেই লুকিয়ে বাড়িতে এলো। আমার কক্ষে বসতে দিয়েছিলাম, কিন্তু তারপর উনি আর বলতে পারল না। নন্দিতা দিদির বুকে মাথা রেখেই ডুকরে কেঁদে উঠল, খামচে ধরল দিদির শাড়ির একাংশ। মৃণালিনীর শঙ্কিত মুখমণ্ডল এখন কঠিন হয়ে উঠেছে। চোখ দুটো দৃষ্টি থেকে যেন আগুন জ্বলছে। তার ছোট বোনটা কখনোই মিথ্যে বলে না। সে স্বচক্ষেও তো কিছু দেখল, তবুও কোথায় একটা কিন্তু থেকে যাচ্ছে। যে মানুষটার সাথে সে বিয়ের ফিরিতে বসবে তিনি তো এমন নয়। লোকমুখে ওনার চরিত্রের সুনাম আছে বৈকি। সে নিজেও একবার সাক্ষাৎ করেছিল মানুষটার সাথে। বাড়ির সকলের অনুমতিতেই কথা বলতে দেওয়া হয়েছিল তাদের। তখন তো এরকম কিছুই লক্ষ্য করেনি সে। ভদ্রলোক নত বদন তুলেই দেখেনি তাকে, কত সম্মান দিয়ে কথা বলেছিল। তবে মৃণালিনী একটু বিক্ষিপ্ত অনুনয় অনুভব করলো। বোনকে জিজ্ঞাসা করলো, তিনি এখন কোথায়? এইবার তার কথা মাটিতে পড়ার আগে নন্দিতা লুফে নিল, উত্তর দিল, আমার কক্ষেই আছে। আমি ওনাকেও আঘাত করেই পালিয়ে এসেছি, দুয়ারও লাগিয়ে দিয়েছি বাইরে থেকে। মৃণালিনী আর এক মুহূর্ত অপেক্ষা করল না। নন্দিতাকে ছেড়ে ত্বরান্বিত পায়ে দরজার দিকে অগ্রসর হলো। চলতি পথে শাড়ির আঁচল উঁচিয়ে মাথায় ঘোমটা টেনে নিল। স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকা ছোট বোনের উদ্দেশ্যে বলল, আমার যাওয়া প্রয়োজন? প্রমাণ দরকার আমার। কাউকে জানানোর জন্য হলেও অন্তত একটা প্রমাণ প্রয়োজন। নন্দিতা ঠায় দাঁড়িয়ে রইল কিছুক্ষণ। বুকটা এখনো ধড়ফড় করছে তার। বারবার মানসপটে দুর্বিষহ অশরীরী মুহূর্তটুকু ভেসে উঠছে। দিদির সাথে ওই জানোয়ারটার বিবাহ হলে দিদি বাঁচতে পারবে না। ওই জানোয়ারটার হাত শত নারীর শরীর স্পর্শ করছে। সে বড় মুখোশধারী, উপরে যা দেখায় মোটেও তেমন নয়। কিন্তু বিয়েটা না হলে দিদিকেও যে তারা আর পাবে না। তাদের সমাজের বানানো নিয়ম, গ্রামের প্রচলিত নিয়ম থেকে দিদি নিস্তার পাবে না। ওই কন্যাডুবি নদীতে ঝাঁপ দিতেই হবে। ছোট নন্দিতা আর কিছু ভাবতে পারল না। দ্রুত হাতে চোখের পানি মুছে হন্তদন্ত হয়ে কক্ষ থেকে বেরিয়ে গেল। দিদির কাছে যেতে হবে তাকে। সন্ধ্যা নামতে চারদিকে আঁধারে নিমজ্জিত হয়ে পড়েছে।
সময় যেন বিষাদের গাঢ় আবরণে আচ্ছন্ন হয়ে আছে। বাতাস বইছে, কিন্তু তার সুরে মিশে আছে এক অদ্ভুত শূন্যতা। গ্রাম্য পথের দুধারে ঝোপে ঝাড়ে থাকা ঝিঝি পোকাগুলো নীরব হয়ে গেছে। গৃহের কোণে জ্বলতে থাকা প্রদীপের ক্ষীণ শিখা বেনামি হাওয়ায় কেঁপে কেঁপে উঠছে। দূর আকাশে জ্বলতে থাকা একাকী নক্ষত্রগুলো নীরব অশ্রু বিন্দুর ন্যায় প্রতীয়মান হচ্ছে। সময় চলছে বলে আর মনে হচ্ছে না। প্রতিটি ক্ষণ যেন বিষাদের ভার বহন করে। ধীরগতিতে এগিয়ে চলেছে মৃণালিনী। নন্দিতার কক্ষের দুয়ারের নিকট এসে পৌঁছেছে। শ্বাস আটকে দাঁড়িয়ে আছে সে। সত্যিই কপাট বন্ধ। নন্দিতার কথা মতোই বাইরে থেকেই চিটকানি টেনে দেওয়া সূক্ষ্ম বুক ব্যথা অনুভব হচ্ছে তার। এতক্ষণে নন্দিতা এসে পিছনে দাঁড়ালো। তার উপস্থিতি দিব্যি অনুভব করলো মৃণালিনী। বড় একটা শ্বাস ফেলে দরজাটা খুলে ফেললো। দুরু দুরু বুক নিয়ে কক্ষের মধ্যে প্রবেশ করলো। আখিজোড়া কক্ষ জুড়ে ভাসমান হলো। কক্ষের প্রতিটা কোণা শানিত দৃষ্টিতে ফরক করে চলল, কিন্তু কোথাও কেউ নেই। কি আশ্চর্য! পিছন থেকে উকি দিল নন্দিতা। কক্ষ ফাঁকা দেখতেই নেত্রযুগল বড় বড় হয়ে এলো তার। বিস্ফোরিত চাহনিতে দিদির দিকে চেয়ে রইল। এটা কিভাবে সম্ভব? জামাইবাবু ছিল তো এখানেই। মৃণালিনী উল্টো ঘরে ঘুরে দাঁড়িয়েছে ততক্ষণে। কপালে গুটিকয় বাজের সৃষ্টি হয়েছে। ভ্রু কুঁচকে জানতে চাইল, তুই সত্য বলছিস তো বোন? নন্দিতা জ্বরের গতিতে মাথা নাড়ল। দু আঙ্গুল উঁচিয়ে গলার নিচটা ধরে বলে উঠল, আমার দিব্যি দিদি, সব সত্যি বলতাছি। এখানেই ছিল উনি। একটু থামলো, গাল বেয়ে নিঃশব্দে বাড়িদাঁড়া নামলো। এবার সব লজ্জা ভুলে সিক্ত কণ্ঠে বলে ফেলল, আমার বুকটা দানবের মতো খাবলেছে জামাইবাবু। তুমি দেখবে সেই দানবীয় নখের স্পর্শ, তুমি দেখবে। দিদি, সত্য সহ্য করতে পারবে তুমি? প্রশ্নগুলোই কেবল করলো নন্দিতা, কিন্তু অপরপক্ষের অনুমতির অপেক্ষা করলো না। একটানে কাঁধ থেকে শাড়ির আঁচল নামিয়ে ফেললো। শীর্ণ দেহে জমানো ব্লাউজটি একটু উঁচিয়ে নামিয়ে বুকের উপরাংশ লালচে হয়ে ফুলে ওঠা নখের আঁচড়গুলো দেখালো। মৃণালিনীর দৃষ্টি মিয়ে শীতল হয়ে এলো। অসহায়ত্বেরা বীর জমালো সুশ্রী আননে। মায়াভরা দৃষ্টি স্থির রইল ছোট বোনের শ্যামগোত্রের লালচে ক্ষত স্থানেগুলোতে। সব কিছু কেমন যেন দোআঁশা লাগছে তার নিকট। আচমকা ভীষণ ক্লান্ত অনুভূত হলো। ছোট্ট করে বলল, সব সত্যি হলে এই বিয়ের পিঁড়িতে বসা আমার পক্ষে সম্ভব নয় বোন। কন্যাডুবি বোধ হয় আমাকে ডাকছে। মৃণালিনীর কণ্ঠস্বরে পাড়ার সম বিষাদ ঠিকরে পড়েছে। দিদির কষ্টে নন্দিতার বুক জ্বলে পড়ে ছারখার হয়ে যাচ্ছে। অধর নাড়িয়ে কিছু বলতে নিবে, সেই সময়ে নির্মলা চক্রবর্তীর উঁচু এবং ব্যস্ত কণ্ঠস্বর ভেসে এলো। ডাকছে নন্দিতাকে। নন্দিতা, কোথায় তুই? এদিকে কত কাজ পড়ে আছে। মায়ের ডাকের পরিপ্রেক্ষিতে কিছুই বলতে পারল না নন্দিতা। কান্নার দরুণ কণ্ঠস্বর রোধ হয়ে আসছে তার। উচ্চস্বরে কথা বলা সম্ভব নয়। শাড়ির আঁচল উঠিয়ে পুনরায় কাঁধে রাখল। সম্পূর্ণ চোখের পানি মুছে নিল। চুপচাপ দরজার দিকে হাঁটা ধরল। পিছন থেকে মৃণালিনীর আদেশ করল, বাড়ির কাউকে আপাতত কিছুই বলিস না বোন। উপযুক্ত প্রমাণ ব্যতীত কারো চরিত্র নিয়ে প্রশ্ন তুললে মানুষ হাসানো ছাড়াই কিছুই হবে না। আর চোখে মুখে পানি দিয়ে তারপর যাস মায়ের কাছে। হাঁটা থামালো না নন্দিতা। সেভাবে ছোট করে জানালো, আচ্ছা দিদি। নন্দিতা দৃষ্টি সীমানার বাইরে চলে যেতেই পালঙ্ক দপ করে বসে পড়ল মৃণালিনী। চোখের কোণ ঘেঁষে টপ টপ করে পানি গড়িয়ে পড়ল। এ কি ভয়ানক দোটানায় পড়ল সে। মনের এই দোটানা নিয়ে আদৌ বিয়ের আসর অবধি যেতে পারবে সে? বুক ছিঁড়ে ক্লান্ত দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। কিয়ৎক্ষণ সেখান থেকে সেভাবেই থমকে বসে রইল। কিছু সময় ফেরতেই মৃণালিনী পালঙ্ক থেকে নেমে দাঁড়ালো। অসাবধানতাবশত বাম পাটা একটু পালঙ্কের নিচের দিকে পিছিয়ে গেল। হঠাৎ সেই সময় পায়ের নিচে কিছু একটা বাঁধল। মৃণালিনী একটু ঝুঁকে পালঙ্কের নিচে উকি দিল। টেবিলের উপর থাকা লণ্ঠনের মৃদু আলোয় চোখের পর্দায় ভেসে উঠল একটা
পকেটে ঘড়ি, ঘড়ির সোনালি রঙের চেনটা জ্বলজ্বল করছে। এই চেন ঘড়িটা তার পরিচিত মনে হচ্ছে। মৃণালিনী সেটা হাতে তুলে নিল, উঠে দাঁড়িয়ে ঘড়িটা হাতের তালুতে নিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে দেখে চলল। হঠাৎ মস্তিষ্কে উকি দিল তাদের সাক্ষাতের এক টুকরো অংশ। অপর পক্ষের হাতে দুই একবার চোখ পড়াতে এটা সে দেখেছিল। অমনি থমকে গেল মৃণালিনীর হৃদস্পন্দন। লোচনদ্বয় পুনরায় বিজিয়ে উঠল। চোখ দুটো সিক্ত অথচ চাহনি ক্রুদ্ধ। ঘড়ি থেকে চোখ সরিয়ে নিল। ঘড়িটা হাতের তালু জোরালো চাপে পিষ্ট হলো। মৃণালিনী দাঁতে দাঁত চেপে ঘৃণার সহিত বিড় করে ঘড়ির মালিকের নামটা আওড়ালো, সুব্রত বন্দ্যোপাধ্যায়। চলবে তো ভিউয়ার্স, গল্পটার এই পর্ব কেমন লেগেছে একটু কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে একটু লাইক করবেন, গল্পটাকে শেয়ার করবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।